কাজী ফারজানা আফরোজ, প্রভাষক, অর্থনীতি, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ক্লাসগুলো তোমরা আশা করি নিয়মিত করছো এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি তোমাদের গত ক্লাসে খাজনা চ্যাপ্টারটা শুরু করেছিলাম প্রথম পত্রে। এর আগে কিন্তু তোমাদের সংগঠন চ্যাপ্টারটা আছে, এটা তোমরা পারো। সেজন্য আমি অন্যান্য সাবজেক্টের সাথে যেহেতু মিল আছে সেহেতু আমি ওটা নিয়ে আলোচনা করছি না। যদি আমরা ক্লাসে আবার সুযোগ পাই আমরা ক্লাসগুলো আবার করব। আমি খাজনা চ্যাপ্টারটা শুরু করেছিলাম, খাজনা কি, খাজনার প্রকার, কিভাবে খাজনা সৃষ্টি হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। তাহলে খাজনা কি আমরা জানি, আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে জমির জন্য খাজনা দেওয়া হয়, যাদের জমি আছে, ঘর বাড়ি আছে তাদেরকে খাজনা দিতে হয়। কিন্তু অর্থনীতিতে কিন্তু ওই বিষয়টা একেবারে কি হয় না, গ্রহণযোগ্য নয়। আমরা অর্থনীতির ভাষায় দেখেছি যে কোনো কিছুর জন্য কি দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, যেটা আমাদের কাজে আসে, যেখান থেকে আমরা কি পাই, রিটার্ন পাই। তাহলে সবকিছুর জন্য কি দিতে হয়, খাজনা দিতে হয়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খাজনা কেন দেওয়া হয়, কি কারণে খাজনাটা দেওয়া হয়। তাহলে খাজনা দেওয়ার প্রথম কারণটা হচ্ছে অস্থিতিস্থাপক যোগান। আমরা কিন্তু স্থিতিস্থাপক কি, অস্থিতিস্থাপক কি সেটা পড়েছি। অস্থিতিস্থাপক মানে যেটা সহজেই কি করা যায় না, পরিবর্তন করা যায় না। অস্থিতিস্থাপকতা মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় না। তাহলে শুরুতেই খাজনাটা সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে অস্থিতিস্থাপক যোগান। কারণ চাহিদা বৃদ্ধির সাথে সাথে চাইলে কি করা যায় না, যোগান বাড়ানো যায় না। তাহলে এক্ষেত্রে আমরা পাশে চিত্রটা আমরা কিন্তু আগেও আলোচনা করেছি যে লম্ব অক্ষে খাজনার পরিমাণ, ভূমি অক্ষে কিন্তু যোগানের পরিমাণ। ঠিক আছে, ভূমি অক্ষ হচ্ছে যোগানের পরিমাণ। তাহলে চাহিদা যখন কম থাকে তখন কিন্তু খাজনা সৃষ্টি হচ্ছে না। অর্থনীতিতে যখন চাহিদা কম থাকে তখন খাজনা সৃষ্টি হচ্ছে না। যখনই চাহিদা বৃদ্ধি পায় তখনই খাজনা সৃষ্টি হচ্ছে। কারণ আমরা দেখছি এক্ষেত্রে একটা যোগান রেখা দেখছি এস এস, যেটা লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ যোগানটা চাইলে বাড়ানো যাচ্ছে না। এই যোগানটা কি হয়ে গেছে, অস্থিতিস্থাপক হয়ে গেছে। এটা স্থিতিস্থাপকতা নাই বললেই চলে। তাহলে এক্ষেত্রে অস্থিতিস্থাপক যোগানের কারণে চাহিদা বৃদ্ধির সাথে সাথে দামটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যাওয়ার কারণে অর্থনীতি কিসের সৃষ্টি হচ্ছে, খাজনা সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি যখন চাহিদা D1 D2 ছিল তখন কিন্তু খাজনা সৃষ্টি হয়নি। যে মাত্র D2 থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে D3 তে গেছে তখন কিন্তু একটা নির্দিষ্ট দাম কি হয়ে গেছে, এখানে পাওয়া যাচ্ছে, যেটা R1 হিসেবে দেখাচ্ছে খাজনার পরিমাণ। আর যখন চাহিদা D3 থেকে বৃদ্ধি পেয়ে আরো বেশি হয়ে যত D4 হয়ে যায় তখন R1 থেকে দামটা বেড়ে R2 হয়ে যায়, খাজনার পরিমাণটা আরো বেশি বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে খাজনাটা কেন সৃষ্টি হচ্ছে, কারণ সহজেই যোগানটা বাড়ানো যাচ্ছে না, যোগানটা হচ্ছে অস্থিতিস্থাপক। আর কেন খাজনা সৃষ্টি হয়, এরপর হচ্ছে উর্বরতার পার্থক্য। আমরা জানি প্রত্যেক জমিতে, ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে ধরি জমি, প্রত্যেক জমিতে কিন্তু উৎপাদনের পরিমাণ একই নয়। কোনো কোনো জমিতে উৎপাদনের পরিমাণ বেশি হয়, কোনো কোনো জমিতে উৎপাদনের পরিমাণ কম হয়। ঠিক আছে, তাহলে যে জমিতে উৎপাদনের পরিমাণ বেশি হবে ওই জমিতে কিসের সৃষ্টি হবে, খাজনার সৃষ্টি হবে। কারণ ওই জমিতে উৎপাদন বেশি মানে হচ্ছে আয়ের পরিমাণটা বেশি। তাহলে আয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে কিসের সৃষ্টি হবে, খাজনার সৃষ্টি হবে, খাজনাটা বেড়ে যাবে। তাহলে যে জমিতে উৎপাদন কম ওই জমির খাজনাও কম, আর যে জমিতে উৎপাদন বেশি উর্বরতার কারণে ওই জমিতে খাজনাও বেশি। এরপর আসে অবস্থানগত পার্থক্য। আমরা আগে আলোচনা করেছিলাম কিভাবে অবস্থানগত পার্থক্যের কারণে খাজনা সৃষ্টি হয়। আমরা দেখেছি যে গ্রামাঞ্চলে জমির দামটা অনেকটাই কম কিন্তু শহরাঞ্চলে জমির দাম বেশি। তাহলে যে অতিরিক্ত একই পরিমাণ জমির পরিমাণটা কিন্তু একই কিন্তু দামের পার্থক্য হচ্ছে। তাহলে অতিরিক্ত যে দামটা পাচ্ছে সেটা কিন্তু এক্ষেত্রে কি হিসেবে বিবেচনা হচ্ছে, খাজনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে অবস্থানগত পার্থক্যের কারণে কিন্তু কি হচ্ছে, খাজনা সৃষ্টি হচ্ছে। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে চুয়েটের আশেপাশে, তোমরা কলেজে পড়ো, চুয়েটের আশেপাশে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে কিন্তু বাড়ি ভাড়া অনেকটাই বেশি, কিন্তু তার থেকে একটু পিছনে গেলে বা আর একটু দূরে গেলে আমরা দেখা যায় বা রাঙ্গুনিয়ার দিকে গেলে বা অন্যান্য দিকে গেলে বাড়ি ভাড়াটা কিন্তু তুলনামূলকভাবে কম। তাহলে এক্ষেত্রে এই জায়গাটাতে বাড়ি ভাড়া বেশি, কারণ এক্ষেত্রে কি আছে, যারা চাকরিজীবী আছে তারা থাকে বা শিক্ষার্থী যারা আছে যারা পড়াশোনা করে তারা থাকে, যার কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষেত্রে কি হয়, বাড়ি ভাড়াটা বেড়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রে কি হচ্ছে, অবস্থানগত কারণে কিন্তু খাজনা সৃষ্টি হচ্ছে।
এরপর আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা কিন্তু উৎপাদন বিধি পড়েছি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি? যখন কোন একটা জমিতে অতিরিক্ত পরিমাণ কি করা হয়, উপকরণের নিয়োগ করা হয়, তখন দেখা যায় যে ওই জমি যে পরিমাণ নিতে পারবে ওই পরিমাণ উপকরণের নিয়োগ বাড়ালে অর্থনীতি কি হয়, অর্থাৎ তার উৎপাদনটা, ওই জমির উৎপাদনটা বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত উপকরণ বাড়ানোর সাথে সাথে কি হয়, উৎপাদনটা বেড়ে যায়। অতিরিক্ত আবার উপকরণ ব্যবহার করলে উৎপাদনটা কমে যায়। তাহলে যতক্ষণ পর্যন্ত উপকরণ বাড়িয়ে উৎপাদন বাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত উৎপাদন বাড়ছে। উৎপাদন বাড়লে কি হচ্ছে, আয় বেশি হচ্ছে। আয় বেশি হওয়ার মানে হচ্ছে কি, দামে অতিরিক্ত কি পাওয়া যাবে, খাজনা পাওয়া যাবে। এরপর আসি উপাদানের সীমিত যোগান। এই যে একটু আগে আমরা যেটা পড়েছি যে অস্থিতিস্থাপক যোগান। তাহলে উপাদান যে কোনো ধরনের উপাদান হতে পারে, সেটা উৎপাদনের উপাদান হতে পারে, উপকরণের উপাদান হতে পারে, যে কোনো ধরনের উপাদান হতে পারে। এই উপাদানগুলোর যোগান সীমাবদ্ধ, খুবই সীমিত, অর্থাৎ খুবই কম। তাহলে যে কোনো জিনিস কম মানে হচ্ছে কি, তার চাহিদা তুলনায় যদি কম থাকে তাহলে দামটা কি হয়ে যায়, বেড়ে যায়। আর যদি দাম বেড়ে যায় তাহলে অর্থনীতি কিসের সৃষ্টি হবে, খাজনার সৃষ্টি হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি কেন খাজনা দেওয়া হবে। এটা হচ্ছে অস্থিতিস্থাপক যোগানের কারণে দেওয়া হবে, উর্বরতার পার্থক্যের কারণে দেওয়া হবে, এরপর আছে অবস্থানগত পার্থক্যের কারণে দেওয়া হবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে দেওয়া হবে, এরপর আছে উপাদানের সীমিত যোগানের কারণে দেওয়া হবে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব মোট খাজনা এবং নিট খাজনা। এবং নিট খাজনা। মোট খাজনা কি, নিট খাজনা কি? তাহলে মোট খাজনা বলতে কি বোঝাই আমরা, জমি ব্যবহারকারী। আমরা জানি খাজনার মধ্যে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়। তাহলে মোট খাজনাটা কি, জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে। ঠিক আছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় জমির যে মালিক, সেই জমি চাষ না করে সে আরেকজনকে কি করছে, জমিটা দিয়ে দিচ্ছে চাষ করার জন্য। তাহলে জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে, অর্থাৎ তাদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি থাকবে যে কি পরিমাণ অর্থ সে যে ব্যবহার করছে সে জমি মালিককে দিবে। তাহলে মোট খাজনাটা আমরা কিভাবে পাই, মোট খাজনা পাচ্ছি জমির বিশুদ্ধ খাজনা, অর্থাৎ শুধুমাত্র জমি ব্যবহারের জন্য একটা কি দিতে হবে, নির্দিষ্ট একটা অর্থ দিতে হবে, যেটাকে বলা হয় জমি বিশুদ্ধ খাজনা। এরপর আছে মূলধনের জন্য সুদ, অর্থাৎ যে জমিটা ব্যবহার উৎপাদন করার জন্য একটা মূলধন ব্যবহার করা হয়, ওই মূলধনের জন্য একটা কি দিতে হবে, সুদ দিতে হবে, মূলধনের সুদ। এরপর আছে প্রাপ্তিযোগ্য মজুরি। তার পাশাপাশি কি দিতে হবে, ওই জমিতে কাজ করার জন্য একটা মজুরি দিতে হয়, তাহলে প্রাপ্তিযোগ্য মজুরি। এই জমি ব্যবহারের জন্য আবার কি করতে হয়, সরকারকে একটা কর দিতে হয়। তাহলে কি যোগ করতে হবে, কর যোগ করতে হবে। এরপর আসে ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা। ঝুঁকি গ্রহণের মুনাফা, ঝুঁকির জন্য অবশ্যই কি থাকবে, মুনাফা থাকবে। তাহলে ঝুঁকি গ্রহণের মুনাফা। তাহলে আমরা মোট খাজনার মধ্যে কি কি পাই, জমির জন্য বিশুদ্ধ খাজনা, এরপর আছে মূলধনের সুদ, এরপর আছে প্রাপ্তিযোগ্য মজুরি, সরকারকে প্রদত্ত কর এবং ঝুঁকি গ্রহণের মুনাফা। এই পাঁচটা বিষয় যোগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মোট খাজনা। তাহলে মোট খাজনার মধ্যে এই পাঁচটা বিষয় কি হবে, অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে, যার কারণে এটাকে বলা হয় মোট খাজনা। আর নিট খাজনা কাকে বলে, নিট খাজনাটা হচ্ছে, নিট খাজনা হলো অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ। অর্থাৎ আমরা যে উপাদানগুলো ব্যবহার করে থাকি উৎপাদনের জন্য, তাহলে এই উপাদান ব্যবহারের জন্য শুধুমাত্র এই উপাদান, অস্থিতিস্থাপক উপাদানের জন্য যে অর্থটা দেওয়া হয় সেটাকে বলা হয় নিট খাজনা। ঠিক আছে, ধরলাম যে এই যে মোট খাজনার মধ্যে আমরা কি দিচ্ছি, জমির বিশুদ্ধ খাজনা, অর্থাৎ যেটা জমিটা চাইলে কিন্তু জমির যোগান আমরা সহজে কি করতে পারি না, বাড়াতে পারি না, বা চাইলে সেটা কমাতে পারি না। তাহলে জমির জন্য যে খাজনাটা দেওয়া হয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক যোগানের জন্য দেওয়া হচ্ছে, কারণ জমির পরিমাণ চাইলে বাড়ানো যায় না, কমানো যায় না। তাহলে এই যোগানটা হচ্ছে সবসময় অস্থিতিস্থাপক বা স্থির। তাহলে এই স্থির যোগানের জন্য যে খাজনাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে নিট খাজনা। অর্থাৎ আমরা এক কথা বলতে গেলে যেটা পাই সেটা হচ্ছে জমির জন্য যে খাজনা সেটা হচ্ছে নিট খাজনা।
গো। তাহলে নিট খাজনাটাকে আমরা কি কিসের মাধ্যমে দেখাতে পারি? চিত্রের মাধ্যমে দেখাতে পারি। নিট খাজনার অপর নাম হচ্ছে অর্থনৈতিক খাজনা। তাহলে আমরা চিত্রে দেখি ভূমি অক্ষ হচ্ছে ভূমির যোগান আর লম্ব অক্ষ হচ্ছে খাজনার পরিমাণ। তাহলে আমরা দেখছি যখন দাম R1, ঠিক আছে, যখন দাম R1 তখন দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম। তার মানে এখানে কোনো ধরনের স্থিত অবস্থা আসছে না বা ভারসাম্যে আসা যাচ্ছে না। আবার যদি দাম R2 হয় তখন দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ যোগানের চেয়ে কম, যোগান বেশি চাহিদা কম। তখন আবার কি হয়ে যাবে? দামটা কমে যাবে। দাম কমে গিয়ে কোথায় চলে আসবে? R0 চলে আসবে। তখন চাহিদা এবং যোগান সমান হবে এবং E0 বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। তাহলে এক্ষেত্রে ও R0 পরিমাণ কি হবে? ভারসাম্য খাজনা নির্দিষ্ট হবে। তাহলে এক্ষেত্রে ও R0, E0, Q0 হচ্ছে অর্থনৈতিক খাজনা বা নিট খাজনা। তাহলে নিট খাজনার পরিমাণটা কত হয়? নিট খাজনা বা অর্থনৈতিক খাজনার পরিমাণ হয় ও R0, E0, Q0। কারণ যখন দাম বেশি থাকবে তখন অবশ্যই কি হবে? যোগান কম থাকবে, যোগান বেশি থাকবে, চাহিদা কম থাকবে। তাহলে এক্ষেত্রে ভারসাম্যটা নির্ধারিত হবে না, কারণ এই দামে হয়তো কেউ ভূমিটা ব্যবহার করতে চাইবে না। আবার যখন দাম কম থাকবে তখন চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে। তাহলে চাহিদা বেশি থাকার কারণেও কি হবে না? দামটা নির্ধারিত হতে পারবে না, তখন দামটা অটোমেটিক বেড়ে যাবে। তাহলে একটি নির্দিষ্ট দামে এসে চাহিদা যোগান সমান হবে। চাহিদা যোগান যখনই সমান হবে তখন অর্থনীতিতে কিসের সৃষ্টি হবে? অর্থনৈতিক খাজনা বা নিট খাজনার সৃষ্টি হবে। ওই নিট খাজনার পরিমাণটা হচ্ছে ও R0, E0, Q0।